আমরা আজকে পেঁপে চাষ সম্পর্কে জানবো, পেঁপের A to Z আসলে কিভাবে মাটি প্রস্তুত করতে হয় এবং হারভেস্ট পর্যন্ত যে নিয়ম কিংবা পরিচর্যাগুলো করতে হয় এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। আমার সামনে আছেন আমাদের স্বাধীন ভাই, পঞ্চগড়ের স্বাধীন ভাই, তার সঙ্গে আমরা কথা বলবো এই পেঁপে চাষ সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, আজকে আপনি তো পেঁপে চাষে আসলে অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি করছেন, জি তো ভাই। পেঁপে চাষের A to Z সম্পর্কে আমাদের দর্শকদের একটু আবার নতুন করে বলবেন। হ্যাঁ, দর্শকদের নতুন করে বলতেছি, ঠিক আছে। পেঁপে চাষ সম্পর্কে আসলে সর্বপ্রথম হচ্ছে জমি নির্বাচন করতে হবে। আচ্ছা, যে জমিটা আপনি নির্বাচন করবেন সেটা অবশ্যই উঁচু হতে হবে, যেন বৃষ্টির পানি না জমে। হ্যাঁ, এবং পানি দেওয়ার জন্য একটা ব্যবস্থা থাকে। মানে এর হচ্ছে পেঁপে চাষের ক্ষেত্রে যেটা সর্বপ্রথম সত্য সেটা হচ্ছে যে পানি বন্ধু পানি শত্রু। আচ্ছা, এরকম জমি একটা নির্বাচন করার পরে জমিটাকে আপনি যখন চাষ দিবেন তখন হচ্ছে প্রথমেই জমিতে কি আছে না আছে এটা আপনি জানেন না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি হচ্ছে চুন এবং ব্লিচিং দুটো একসাথে করে মিক্সড করে ছিটাই দিয়ে জমিটাকে চাষ করে নিলেন। আমাদের পরিমাণটা কিরকম করতে হবে? আপনার 33 শতকের বিঘা হচ্ছে, এটা ভেরি করে জায়গা ভেদে। যেমন আমার এখানে ব্লিচিং পাউডার প্রায় 4 কেজি পর্যন্ত দেওয়া আছে, আচ্ছা, আর চুন দেওয়া আছে হচ্ছে শতকে 4 কেজি করে। দিয়ে আমি জমিটাকে চাষ করি। চাষ করার পরে তারপর হচ্ছে কিছু আমি জৈব সার যেমন গোবর আমি জমিতে ছিটাই দিছি, কিছু ছিটাই দেওয়ার পরে জমিটা চাষ করছি। গোবরটা যখন ছিটানো হবে কোন অবস্থায় গোবরটাকে আমরা বেশি গোবরটা হচ্ছে সবচাইতে শুকনো এবং ঝুরঝুরে গোবর হলে সবচাইতে বেস্ট। আচ্ছা, আর কাঁচা গোবর তো সাধারণত ইউজ করলে আপনার একটু সমস্যা হয়ে যায়, আচ্ছা, সেটা তারপর আপনি গোবর জানেন। ছিটানোর পরে আপনি তারপরে গোবরটাকে যদি আপনি আগাম প্রস্তুতি নিতে পারেন তাহলে গোবরটাকে এনে রেখে দিয়ে আপনি ওটাকে আপনার মতো করে প্রসেসিং করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি পলিথিন দিয়ে ঢেকে রেখে গোবরটাকে একটু সুন্দর করে ঝুরঝুরে করে নিলেন। তারপর জমিতে ছিটা দিলেন, ছিটা দেওয়ার পর একটা চাষ দিলেন। কারণ জমিতে কি পরিমাণ খাবার আছে না আছে সেটা কিন্তু আমার জানা নাই, না। যেহেতু আমি নতুন জমিগুলো করতেছি। আর আমার যেটা পুরাতন জমি সেটা তো আমার জানাই আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি গর্ত করছি হলো 6 ফিট স্কোয়ারে, মানে গাছ থেকে গাছের দূরত্ব 6 ফিট, লাইন থেকে লাইন দূরত্ব 6 ফিট। 6 ফিট। তারপরে গর্ত করা হয়েছে, গর্তে আমি হচ্ছে আবার গোবর দিয়েছি। তারপরে হচ্ছে রাসায়নিক সার দিয়েছি। রাসায়নিক সার হচ্ছে আপনার টিএসপি, পটাশ, ইউরিয়া, জিপ, বোরাক্স, দস্তা, ম্যাগনেসিয়াম, ফুরাটন বা দানাবীজ যে যেভাবে বলে। এটা দেওয়ার পরে আমি মনে করেন যে জমিটা গর্তে দিয়ে মাটির সাথে ওটস মিক্সড করে গর্তটাকে আমরা মাটি দিয়ে ভরাট করে তারপর আমি একটা সেচ দিয়ে দিচ্ছি, আচ্ছা, যেন গর্তে পানি জমে। মানে গর্তটাকে একটু নিচু রেখে আমি সেচ দিয়ে দিছি। সেচ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে সারটা আর গোবর দিলাম এটা যেন মানে মিক্সড হয়ে একটা গাছের খাবার উপযোগী তৈরি হয়। সেক্ষেত্রে আপনার হচ্ছে 10 দিন, 8 দিন বা 10 দিন বা 15 দিনও রাখা যায় জায়গা ভেদে। রাখার পরে মাটিটাকে ওলট পালট করে দিলাম। ওলট পালট করে দেওয়ার পরে 2 দিন রাখলাম। রাখার পরে আবার যেদিন চারা লাগাবো তার আগের দিন ওলট পালট করে দিয়ে পরের দিন আমি চারা রোপণ করি। আচ্ছা, ওই চারা যখন রোপণ করলেন তখন আমাদের কোন সময়টা বেছে নিতে হবে, মানে কোন মাসটা? আপনার চারা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আপনি চারা রোপণ করতে পারেন। আর একটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ বেস্ট সময়। আচ্ছা, এই সময় যদি আমরা অনেকে দেখা যাচ্ছে যে উদ্যোগটা নিতে দেরি করলো, তখন কি পরে নিলে এই সমস্যা হবে? পরে নিলে বর্ষাকাল চলে আসে, তো আপনি মে মাসে যদি চারা প্লান্টেশন করেন সেক্ষেত্রে গাছের ভেজিটেবল গ্রোথটা অনেক বেড়ে যায়। আচ্ছা, যার কারণে দেখেন যে গাছ অনেক অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, ফল দিচ্ছে পাতলা। আচ্ছা, তারপরে চারা রোপণ করলাম, এরপরে চারা রোপণ করার পরে আপনাকে গাছের গোড়ায় পানি দিতে হবে। কারণ আমরা তো সাধারণত কোকোপিটের চারা ইউজ করি। আচ্ছা, কোকোপিটের চারা গাড়ার নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন চারাটা লাগাবেন কোকোপিটটাকে অবশ্যই মাটির নিচে এতটুকু পরিমাণ মাটির নিচে আপনাকে দিতে হবে। আচ্ছা, মানে যেন কোকোপিটটা দেখা না যায়, তাহলে না হলে আবার পাখি ঠোকরা চারাটাকে উঠাই নিয়ে চলে যাবে। আচ্ছা, এরকম হয়, আমি দেখছি আর কি। তারপর আপনি একটু স্প্রে মেশিন দিয়ে হোক আর হচ্ছে বদনা দিয়ে হোক, যেভাবে হোক একটু গাছের গোড়ায় পানি দিলেন। পানি দিলে হবে কি, যখন গাছের চারার শিকড়টা ছেড়ে দিল আপনি ঢালা সেচ দিতে পারবেন না ওই সময়। আর তারপরে হচ্ছে আপনি চারা লাগানোর 2 দিনের মাথায় আপনাকে গোড়া পচার বীজ দিতে হবে। আচ্ছা, কোকোপিটের চারার নিয়ম হচ্ছে চারা লাগানোর পরে পরে আপনাকে গোড়া পচার বীজ দিতে হবে, নাহলে যেহেতু চারাটা আপনার হচ্ছে মাটি ছাড়া চারা, মাটির সঙ্গে স্পর্শের সাথে ওখানে একটা পচন অ্যাটাক করে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এমিস্টার টপ অথবা দীপন এই কোয়ালিটির যেগুলো বীজ আছে, এমিস্টার টপ গ্রুপের যে বীজগুলো আছে এর সাথে আপনি ম্যানকোজেব মিক্সড করে দিতে পারেন, দিলে সবচেয়ে ভালো। এটা আপনার পরপর হচ্ছে 4 দিন পর পর 2 বার স্প্রে দিলে আপনার কোনো টেনশন নেই। আচ্ছা, আমরা একটু দাঁড়ায় কথা বলতে পারি? হ্যাঁ, শিওর। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি চারাটা লাগানোর হচ্ছে 1 মাস পরে আপনাকে রাসায়নিক সার আবার ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি রিং সার যেটা বলি আমি, রিং সার দিয়ে আপনার হচ্ছে গাছ প্রতি হচ্ছে 200 থেকে 250 গ্রাম করে সার
আপনি রিং করে দিতে পারেন। এতে উপকারিতাটা কি রিং করে দেওয়া? রিং করে দেওয়ার উপকারিতা হচ্ছে যে গাছটা ধরেন 1 ফিট হাইট, আচ্ছা ও সর্বোচ্চ 6 ইঞ্চি থেকে খাবার গ্রহণ করতে পারবে। আপনি আরো 6 ইঞ্চি দূরে সারটা দিলেন, আচ্ছা এই সারটা গলে কিন্তু 3 ইঞ্চি দূরে যাবে, ও শিকড় ঠেলে আসবে 3 ইঞ্চি, তার মানে সে সারটা আস্তে আস্তে খাওয়া শুরু করবে। আচ্ছা আর আপনি যদি 20-30 দিনের মাথায় সার খাবার না দেন, তাহলে মাটিতে যে রিজার্ভ খাবারটা আছে সে ওখান থেকে টানা শুরু করবে। কিন্তু রিজার্ভ খাবারটা আমরা মাটিতে দিই কেন, ওটা থেকে গেল আপদকালীন, আচ্ছা আপনি কোনো বৈরী আবহাওয়ার কারণে সার দিতে পারলেন না, সেক্ষেত্রে তখন ওখান থেকে নিচ্ছে। সে ওখান থেকে টানবে। আচ্ছা কিন্তু আপনি চারা লাগানোর পরে আপনাকে যদি আপনি প্রোডাকশন করতে চান, তাহলে আপনার হচ্ছে চারা লাগানোর 1 মাসের মধ্যে আপনাকে রিং সার দিতে হবে। পরবর্তী আপনার হচ্ছে প্রথম রিং সার দেওয়ার 20 থেকে 25 দিন পরে হুম, আবার আপনাকে একটা রিং সার দিতে হবে। আচ্ছা রিং সার দিয়ে গাছের গোড়ায় মাটি বাঁধে দিতে হবে। এরপর আপনি এর ফাঁকে আপনি জৈব সার যত দিতে পারেন, জৈব সারের কিন্তু কোনো বিকল্প নাই, আমি বিকল্প আপনাকে নেই, এর আগে বলছি। রাসায়নিক সার- সারের পরিমাণটা কি পরিমাণ? রাসায়নিক সার পরিমাণ হচ্ছে আপনি যতবারে রিং সার দিবেন ততবারে 250 থেকে 300 গ্রাম করে সার আপনি মানে ধাপে ধাপে বাড়বে। আচ্ছা আচ্ছা আর আমি এর আগে তো আপনাকে ডিটেলস বলছি। হ্যাঁ, আচ্ছা আর ফল দ্রুত নিয়ে আসা কিংবা ফল কতদিনের মধ্যে আসা শুরু হচ্ছে তাহলে? আপনি যদি ফেব্রুয়ারি মার্চের দিকে প্লান্টেশন করেন, যদি পর্যাপ্ত সানলাইট পায়, আলো বাতাস পায়, তাপমাত্রা যদি ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আমার দেখা মতে 38 থেকে 45 দিনের মধ্যে গাছে ফুল আসে। আচ্ছা আর যদি আপনি সেপ্টেম্বর অক্টোবরে করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে মার্চের দিকে আপনার ফুল চলে আসবে। আচ্ছা আর এর মধ্যে দেখা যাচ্ছে যে আর কোনো বড় ধরনের কোনো রোগ বালাইয়ের সম্ভাবনা আছে কিনা, কিংবা? পেঁপে চাষে তেমন রোগবালাই নাই ভাই। হ্যাঁ, রোগবালাই নাই। যদি বর্ষাকালে সবচেয়ে বেশি সমস্যা হয়, বর্ষাকালে যদি পানি জমে তাহলে সেক্ষেত্রে রোগবালাই হয়। আর এমনিতে যেটা প্রত্যেকটা গাছেরই যেমন হচ্ছে ছত্রাকের অ্যাটাক থাকেই, ছত্রাকের আক্রমণ থাকবেই। এবং এই হচ্ছে ছত্রাকের পোকার অ্যাটাকটা আসলে পেঁপে চারার কোন সময়টাতে বেশি আক্রমণ হতে পারে? সব সময়, সব সময় মানে যখন আপনি রোপণ করছেন এবং হারভেস্ট পর্যন্ত যে কোনো সময় যে কোনো সময় অ্যাটাক করতে পারে। পেঁপে তাহলে বড় ধরনের সমস্যাটা আসলে কি কি হচ্ছে তাহলে? ছত্রাকের আক্রমণ, ছত্রাকের আক্রমণ, হ্যাঁ, আর হচ্ছে পোকা আপনার থ্রিপসটাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা আর এই যে পাতা যে হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যায়, সেটা পাতা যেটা হলুদ হয়ে যায়, এটা দুটা কারণে হতে পারে। একটা হচ্ছে যদি আপনি শীতের আগে যে সমস্ত চারা লাগাবেন, এই চারাগুলো শীতকালে খুব একটা গ্রোথ আসবে না, কিন্তু অতিরিক্ত যদি শীত হয় তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে পাতা হলুদ হয়ে যায়। আচ্ছা আর একটা কারণে হলুদ হয়, সেটা হচ্ছে ভাইরাস, যেটাকে বলি আমরা। হ্যাঁ, তো টপলেটি হচ্ছে ভাইরাস মুক্ত। আচ্ছা এটাতে আমি এখন পর্যন্ত ভাইরাস খুঁজে পাইনি, তবে টপলেটির ক্ষেত্রে যে সমস্যাটা সেটা আমি পরে বলতেছি। আচ্ছা টপলেটিতে কোনো ভাইরাস নাই, এবং অন্যান্য জাতগুলো যেগুলো আছে সেগুলোতে ভাইরাস আছে। সেটা দেখবেন যে একটু বড় হয়েছে, তারপর হঠাৎ করে দেখেন যে কুকড়ে গেছে, এটা হচ্ছে বীজবাহিত ভাইরাস। আচ্ছা আমি টপলেটিতে যেহেতু এখন পর্যন্ত ভাইরাস পাইনি, এই জন্য আমি এই জাতটা আমার কাছে খুব পছন্দের একটা জাত। আচ্ছা তারপরে যে আপনার ফুলটাকে বেশি পরিমাণে নিয়ে আসার জন্য কি স্পেশালি কোনো স্প্রে করতে হয়? হ্যাঁ, আপনি হচ্ছে বাজার থেকে যেমন মনে করেন যে কিছু হরমোন আছে, পিজিআর আছে। পিজিআর তো হচ্ছে গাছের গ্রোথটাকে ঠিক রাখার জন্য। কিছু হরমোন দিতে পারেন, যেমন ফ্লোরা আছে অথবা মিরাকুলান আছে। এটা চারা রোপণের কতদিন বয়স থেকে? যখন দেখবেন যে আপনার গাছে ফুল ফল আসা শুরু করতেছে, তখন আপনি এটা ইউজ করতে পারেন, তবে ওয়েদারের উপর ডিপেন্ড করে। যদি অতিরিক্ত তাপমাত্রা থাকে সেক্ষেত্রে আপনি হরমোন দিতে পারবেন না। আবার যদি বৃষ্টি ওয়েদার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হরমোন দিতে পারবেন না। আচ্ছা আর ফল যেমন এই গাছটার বয়স কিরকম হচ্ছে? 5 মাস। 5 মাস হয়েছে, এটা অলরেডি ফল আসা শুরু হয়ে গেছে। এখন আমি এই ফলগুলোকে সম্পূর্ণভাবে তো আটকায় রাখার জন্য, ধরে রাখার জন্য স্পেশালি কি কোনো প্রকার আমরা এই ফলটাকে ধরে রাখার জন্য যেটা করতে হবে, অনেক সময় দেখবেন যে ফল আপনার হলুদ হয়ে যাচ্ছে, ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে নাডিবোর সাথে কার্বনডাজিম, নাডিব হচ্ছে আপনার হচ্ছে 0.5 গ্রাম পার ml, আর হচ্ছে এর সাথে হচ্ছে কার্বনডাজিম দেবেন হচ্ছে লিটারে 1 গ্রাম। আচ্ছা দিয়ে আপনি স্প্রে করবেন, ইনশাআল্লাহ আপনার ফুল ঝরবে না, ফলও ঝরবে না ইনশাআল্লাহ। আচ্ছা তো একদম এখন আপনার হারভেস্টের আগে পর্যন্ত এই ধরনের বিষয়গুলো লক্ষ্য রেখেই তো লক্ষ্য রাখে চলতে হবে। এবং ফল যদি আপনি পাকা হারভেস্ট করতে চান, সেক্ষেত্রে একটা ধরনের সমস্যা হয়, যেমন হচ্ছে রিং স্পট ভাইরাস যেটা বলি, গাছে পেঁপেতে পচন ধরে এক ধরনের। আচ্ছা পেঁপে গায়ে স্পট পড়া যেটাকে বলে, এটা যাতে না হয় সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো কি ধরনের, যদি হয়ে যায় তাহলে কি ধরনের আমরা, যদি হয়ে যায় তাহলে ব্যাকটেরিয়া নাশক বাজারে যেগুলো আছে, ব্যাকটেরিয়া নাশক আপনাকে স্প্রে করতে হবে। আচ্ছা আচ্ছা এবং ব্যাকটেরিয়া নাশকের মধ্যে আমি দেখছি কাইসিন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাকটোবান আছে, আরো কিছু মেডিসিন আছে, এগুলো আপনাকে স্প্রে করতে হবে আর কি। নরমালি আমরা দেখা যাচ্ছে যে 6-7 মাসের মধ্যেই তো অলরেডি
হ্যাঁ 7 মাসে আপনি পাকা পেঁপে হারভেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। পারবো। পাকা পেঁপে আচ্ছা, আরেকটা বিষয়, এইটা আমাদের যদি লং টাইম গাছগুলোকে রাখতে চাই কতদিন পর্যন্ত রাখা যাবে ভালো? আসলে ভালো ফলনের জন্য আপনি 1 বছরই যথেষ্ট। এক আমি বছর দ্বিতীয় বছরের জন্য রাখছি যদিও, কিন্তু ফলনের পরিমাণ একটু কমে ফলনের যায়। পরিমাণটা কমে যায়, কিন্তু এটাতে আশানুরূপ কি হবে এটা আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না। এটা আপনি দেখার জন্য আসলে দেখার জন্য আমি রেখে দিয়েছি রেখেছেন। যে সামনে কি হচ্ছে। সেক্ষেত্রে আপনি পরামর্শ দিবেন যেন 1 বছরেই 1 বছরেই সবচাইতে ভালো হচ্ছে 1 বছরেই। এখানে একটা চাইনিজ একটা থিম আছে, যেটা চায়নারা যেটাকে বলে, হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার এই গাছে আপনি নির্দিষ্ট পরিমাণ ফল, কাঙ্ক্ষিত ফল কতটুকু, হুম যে আমি 20 কেজি কি 30 কেজি কি 40 কেজি কি 50 কেজি নিব, হুম ওই পরিমাণ ফল গাছে রেখে বাকি সব আউট করে দেন। আচ্ছা 50 কেজি ফল নেওয়ার পরে ওই গাছটাকে আর রাখার দরকার নেই। আচ্ছা। আপনি গাছটাকে আউট করে দিয়ে দ্রুত প্লান্টেশন করেন পরের ফলটাকে নেওয়ার জন্য। আচ্ছা, এখানে আরেকটা কথা আপনার কাছে আমি এটা জিনিস জানবো যে একই যেমন আপনি বললেন যে পরের বছর আবার নতুন করে প্লান্টেশনের বিষয়টা, ওই মাটিতে কি আবার ওই চারা রোপণ করা সম্ভব? মানে হ্যাঁ, পেঁপেটা আপনি পেঁপে একটা জমিতে আপনি 5 বছর 7 বছর পর্যন্ত একটা এই সেক্ষেত্রে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার ফল বেশি আসবে কিনা কিংবা কমে যাবে কিনা কিংবা না, অন্য এটা কোনো সমস্যা হবে এটা না তো? সবকিছু নির্ভর করবে আপনার যত্নের উপর। যত্নের উপরে। এখন আপনি এবছর চাষ করছেন, এবছর আপনি যে পরিমাণ সার খাওয়াইছেন, হ্যাঁ দ্বিতীয় বছর হয়তো তার থেকে একটু বেশি খাওয়াইতে হবে। আচ্ছা আবার জৈব সারের পরিমাণটাকে বাড়ায় দিতে হবে। আচ্ছা এক্ষেত্রে মাটিতে কিছু আপনার মাটিতে যাতে কোনো প্রকার জীবাণু বা ইয়া না থাকে, সেক্ষেত্রে আপনার জীবাণুনাশক অথবা ধরেন টাইকোডার্মা, হ্যাঁ বায়োডার্মা, টাইকোডার্মা, এই ধরনের কিছু যেগুলো আছে আপনার লেটেস্ট যে ইয়েগুলো আসছে, যেমন আমি টাইকোডার্মা ইউজ করছি পুরাতন বাগানে, টাইকোডার্মা আপনি স্প্রে করতে পারেন। আপনার পরামর্শ কিংবা আপনার অভিজ্ঞতাটা কি বলে যে এটা কি একই জায়গায় ডাবল ফসল করাটা ঠিক হবে? হ্যাঁ, আমি তো করতে আসছি, মানে এর আগে করছিলাম 2 বছর পর্যন্ত একই জমিতে বারবার। হুম। এবার আমি টার্গেট করছি যে 5 বছর 7 বছর পর্যন্ত করব। আচ্ছা, তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আসলে জানা তো শেষ নেই, পেঁপে চাষে জি। আরো অনেক বিষয় থেকে যায় যেগুলো আসলে আমরা এক ভিডিওতে আলোচনা করতে আসলে পারি না। জানারও শেষ নাই, শিক্ষারও হ্যাঁ, শেষ শিক্ষারও নাই। শেষ নেই। আমিও শিখতেছি, আমার শিক্ষারও এখনো শেষ হয়নি। হ্যাঁ হয়তোবা দেখবেন যে যতদিন আবাদ করব ততদিন নিত্য নতুন সমস্যা ফেস করতে হবে। জি। তো আমরা পেঁপে বিষয়ে আরো বিস্তারিত একটা ভিডিওতে তো বলা সম্ভব না, অন্য অন্য ভিডিও না, আসলে সম্ভব হয় না, চেষ্টা করব। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের পেঁপে চাষ সম্পর্কে যদি আরো কিছু জানা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমরা যে অভিজ্ঞতাটা আমরা পাচ্ছি কিংবা আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের কি বলবো দর্শকদের আসলে পরামর্শ দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা ভাই পরামর্শ ফ্রি। পরামর্শ ফ্রি। পরামর্শ ফ্রি। ভাইয়ের দরজা আসলে আপনাদের জন্য সবসময় খোলা, যে কোনো জি, সময় ইনশাআল্লাহ। আপনারা পরামর্শ নিতে পারেন। তো ভাই আজকে আমরা দর্শকদের কাছে বিদায় নিয়ে দিচ্ছি। sure, দর্শক ঠিক আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জি।